ফ্লোরে থুতা ফেলতো, স্যাপ ফেলতো, ফেলে বলতো যে এগুলো চেটে খা। আমি তাই করতাম ভাইয়া, কিছু করার ছিল না আমার। আমার মা সুইসাইড করে নিল, নিজের গায়ে নিজে আগুন লাগাই দিছিল। একটা বার আমার কথা ভাবলো না। আমার যে সৎ ভাই ও আমাকে সেক্সুয়াল ভাবে বাজে বাজে ইঙ্গিত দিত, বাজে বাজে কথা বলতো। ওই মামাটা আমার সাথে সেক্সুয়াল ভাবে খারাপ করতো। তখন আমার কাছে নোটস চাইতো, আমি তাই দিতাম। তো আমার বাবাকে আমার নোটস দিত, দেখেন আপনার মেয়ে কি খারাপ এই সেই। এখন জানে সবাই যে আমি খুবই বাজে মেয়ে। আমাকে পথ দেখানোর কেউ নাই, না কেউ ছিল না কেউ আছে যে আমাকে বোঝায় বলবে যে এটা করো না এটা করো। আমাকে একটু উপায় বলে দিবেন যে আমি কি করব। আমি মাঝে মধ্যে ভাবি যে মরে যাব, কিন্তু আমি একবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম ভাই। আমি কেমন কষ্ট সেটা আমি ফিল করেছি, এই জন্য আমার আর সাহস হয় না মরে যাইতে। আজকে আপনাদেরকে একটা অফ টপিকে প্রশ্ন করি। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলতে পারেন বেদনার অ্যাকচুয়াল রংটা আসলে কি? অনেকে হয়তো উত্তর দিবেন বেদনার রং হচ্ছে নীল। এই কথাটা আমরা কাব্যিক অর্থে ব্যবহার করে থাকি বেদনাকে, কষ্টকে, দুঃখকে সুন্দর করে উপস্থাপন করার জন্য। বেদনার রং নীল কথাটা আমরা যত সুন্দরভাবে উপস্থাপন করতেছি, বাস্তব জীবনে বেদনা ঠিক ততটাই ভয়ঙ্কর। আজকে আমি যে আপুটির গল্প আপনাদের সামনে শোনাতে যাচ্ছি, এই গল্পটা শোনার পর আমি এতটুকু শিওর যে আপনারা বেদনার রং নিয়ে ভাবার সময় পাবেন না। আমি যখন আপুটির মুখে তার জীবনের গল্পটা শুনছিলাম, আমার দু চোখ দিয়ে শুধুমাত্র পানি পড়তেছিল। আমি জাস্ট স্পিচলেস হয়ে শুনে যাচ্ছিলাম একটা মানুষ কতটুকু কষ্টের মধ্যে তার জীবন পরিচালনা করতে পারে। একটা মানুষ কতটা বেদনার মধ্যে থাকলে সে আমাকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আত্মহত্যা করাটা কি আমার সঠিক সিদ্ধান্ত হবে? আমি তাকে কি বলে সান্ত্বনা দিব, তাকে আমি কি উত্তর দিব, আমি এখনো পর্যন্ত সেটা বুঝতে পারতেছি না। এই আপুটার গল্পটা শোনার পর থেকে এখন পর্যন্ত আমার মাথার ভিতরে কয়েকটা জিনিস শুধুমাত্র ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে প্রথম যে বিষয়টা হলো, একটা মানুষ কতটা কষ্ট পেলে, কোন লেভেলের কষ্ট পেলে তার শরীরে আগুন ধরিয়ে দিতে পারে এবং আগুন ধরিয়ে আত্মহত্যা করতে পারে। আমি জাস্ট ভাবতে পারতেছি না। আপনারা যারা আজকের গল্পটা শুনবেন বা এখন পর্যন্ত আমার কথাগুলো শুনতেছেন, আপনারা আসলে কি ভাবতেছেন বা কিভাবে নিচ্ছেন আমি জানি না, বাট আমি এখনো পর্যন্ত মনে হচ্ছে যে আমি আবেগ আপ্লুত হয়ে যাব আবারও। যাই হোক, আজকের ঘটনাটা মোটামুটি অনেকটাই বড় হতে যাচ্ছে, সো যার কারণে আমি আপাতত কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে ঘটনাতে নিয়ে যাব। আপনারা পুরো ঘটনাটা আপুর নিজের মুখে শুনুন। শোনার পরে আমি চেষ্টা করব আপুকে কিছু সাজেশন দেওয়ার জন্য, যাতে করে সে এই সকল সমস্যা থেকে ওভারকাম করতে পারে। ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করব। সো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আপুর ঘটনাতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি জানি না আপনি আমার ভয়েসগুলো শুনবেন কি না। আমি আপনার ভিডিও অনেক আগে থেকে দেখি, আমি আপনাকে অনেক আগে থেকে ফলো করি। আমার ভালো লাগে আপনার ভিডিওসগুলো দেখতে, শুনতে। কেন ভালো লাগে? আমার ওদের কষ্টগুলো দেখলে না, ওদের কষ্টগুলো শুনলে আমার নিজের কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। যখন আমার মনে হতো যে আমি কত কষ্টে আছি, আমি বাঁচবো না, মরে যাব, কিন্তু তখন অন্যদের কষ্টের কথাগুলো শুনলে না মনে হতো যে আমি তো ভালোই আছি। আমাকে পথ দেখানোর কেউ নাই, না কেউ ছিল না কেউ আছে যে আমাকে বোঝায় বলবে যে এটা করো না এটা করো, এইভাবে চলো না ওইভাবে চলো। আমার বাবা মা যখন কলেজ লাইফে ছিল তখন তার রিলেশন করে বিয়ে করেছিল, বাসা থেকে সম্বন্ধ করে বিয়ে করেছিল, সব কিছু নর্মাল ছিল। দেন আমি হইলাম, আমি যখন হয়েছিলাম আমার নানু বাড়ি আমার দাদু বাড়ি থেকে আমি প্রথম নাতনি ছিলাম। আমাকে সবাই খুব প্রচুর ভালোবাসতো, একদম এত আদর করতো। আমি হওয়ার পরে আমাকে সোনার চেন, সোনার নুপুর, সোনার চুড়ি আরও যেগুলো থাকে, মানে আমাকে একদম পুতুলের মতন করে সাজায় রাখতো সবসময়। সবাই আমাকে খুবই ভালোবাসতো, খুবই আদর করতো। জানি না আমার বাবা মার মধ্যে কি হলো, আমার মা সুইসাইড করে নিল। একটা বার আমার কথা ভাবলো না যে আমি মরে গেলে আমার মেয়েটার কি হবে। আমার মা যখন সুইসাইড করলো, আগুনে নিজের গায়ে নিজে আগুন লাগাই দিছিল। আম্মু 90% শরীর পুড়ে গেছিল। আশেপাশে কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না, ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া লাগলো। মেডিকেলে প্রায় 9 দিনের মতো না 10 দিনের মতো বেঁচে ছিল, তারপরে মারা গেল।
মারা যাওয়ার আগে সবাইকে বলে গেছিল যে আমার বাবাকে যেন কেউ কিছু না করে, কারণ আমার নানা অবশ্যই পুলিশে ইনফর্ম করবে যে আব্বুর তো দোষ আছে এমন। তো আম্মু বলে গেছিল মারা যাওয়ার আগে যে আমার মানে যে বর্ষার বাবাকে যেন কেউ কিছু না বলে, ওর কোনো দোষ নেই। আমার মার এত কষ্ট করে মারা গেছে আমার মা। আমার বাবা বলে 7 তালের উপরে আমার মাকে ড্রেসিং করাতো, যে মানে পুড়ে গেছিল, ব্যান্ডেজ চেঞ্জ করা লাগতো, ওষুধ মেডিসিন দিতে হতো, ওটা 7 তালের উপরে করতো। আর আমার বাবার নিচ তলা থেকে, একদম একতলা থেকে আমার বাবা আমার মায়ের সাউন্ড চিৎকার শুনতে পাইতো ভাইয়া। কতটা কষ্ট পেয়ে মারা গেছে আমার মা। এমনকি আমার মায়ের পিঠে নিচে নাকি পোকা পড়ে গেছিল, মাংসগুলো খসে আসছিল, এমনভাবে পুড়ে গেছিল, পুরো ঝলসে গেছিল। তারপর মারা যাওয়ার পর আমাকে আমার নানি বাড়িতে রাখা হইলো। ওখানে আম্মুর সাথে, আম্মুর স্কুলে পড়তো একটা মহিলা, আম্মুর 1 ক্লাস জুনিয়র ছিল। ও আমার নানি বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করতো। আমি বাইরে খেলতাম, আমার বয়স তখন ছিল 2.5 বছর, হাঁটা চলা করছিলাম, খেলতাম। আমাকে নিত, কোলে নিত, আমার নানির সাথে বাইরে যখন থাকতাম কোলে নিত আমাকে। আবার আস্তে আস্তে এরকম হয়ে গেল, যাওয়া আসা করতে করতে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেললো। কোলে নিত, আমাকে খাওয়াই দিত, আমাকে ঘুম পাড়াই দিত। তো আমার নানা নানির একটাই মেয়ে ছিল আমার মা, আর একটা ছেলে আছে, মানে আমার একটা মামা আছে। তো আমার নানা নানি আমার মামার মাকে অনেক ভালোবাসতো। আমাকে এভাবে ওই মহিলাটা আমাকে এত যত্ন করছে দেখে আমার নানা ওকে আবার ধর্ম মেয়ে বানাই ফেলছে। আর ওই মহিলাটা আবার ডিভোর্স ছিল। ওই মহিলারও এক জায়গায় বিয়ে হয়েছিল, তার একটা ছেলেও আছে, আমার থেকে 1 বছরের বড় ওই ছেলেটা। এর মাঝখানে আমার আব্বু আমাকে দেখতে আসতো। ওই মহিলাটাও দেখে ফেলেছে যে আমার বাবা অনেক সুন্দর ছিল। আমার বাবা দেখতে খুব সুন্দর, তো আমার বাবাকে দেখে ওর পছন্দ লেগে গেছে, ভালো ফ্যামিলি দেখেছে। তারপরে ওদের বাসা থেকে ওরা বিয়ের প্রস্তাব দিল। তো আমার বাবা ফার্স্টে না করে দিয়েছিল, সবাই নাড়া ছিল যে না। একদিন দাওয়াত করছিল, তো সবাই গেছিলো, আমার বাবা গেছিলো, আমার নানা গেছিলো, আর কে কে গেছিলো জানি না। তো আমার বাবাকে কি যেন একটা খাওয়াইছে আলাদা রুমে নিয়ে যায়। আমার নানা এখনও বলে যে আলাদা রুমে ডেকে নিয়ে গেছিলো, কেন নিয়ে গেছিলো জানি না। ওখানে যে কী যেন একটা খেতে দিয়েছিলো, মিষ্টি নাকি, তার মধ্যে কী যেন করে দিয়েছিল। তারপর থেকে হঠাৎ করে আমার বাবার মত চেঞ্জ হয়ে গেছে যে ওরাই বিয়ে করবে। বাসা থেকে বললো কি বলিস, ওরা কেন বিয়ে করবি। তারপরে যখন দেখছে বাসায় রাজি হচ্ছে না, তখন হুট করে বিয়ে করে নিয়ে চলে আসছে ওই মহিলাকে। তারপরে নিয়ে আসছে, এখন কি করার, বিয়ে করে নিয়ে আসছে। এখন আব্বু বলে কি যে আমি যদি ওর ছেলেকে দেখাশোনা করি, ওর ছেলেকে যদি আমি ভালোবাসি, নিজের ছেলের মতো ভালোবাসি, তাহলে ও কেন আমার মেয়েকে ভালোবাসবে না। আর ওর মহিলাটাও বলছে যে আমি তোমার মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসবো, এই সেই গলাইছে। আমার বাবাও গয়লা গেছে। তারপরেও আমার নানা নানি চাচ্ছিল যে আমি আমার নানা নানির কাছেই থাকি, কিন্তু আমার বাবা নাছোড়বান্দা, আমার বাবা ছাড়বে না, আমার মেয়েকে আমার কাছে রাখবো, আমি আমার মেয়েকে দূরে কেন রাখবো এরকম। যখন থেকে আমার বুদ্ধি হয়েছে ভাই, আমার যখন থেকে জ্ঞান হয়েছে, আমি যখন থেকে বুঝতে শিখছি যে আমি বুঝি এখন, তখন থেকে আমি আজ পর্যন্ত কোনোদিনও আমি ওর কাছ থেকে ভালোবাসা পাইনি। মানে তার চোখে আমি কখনো ভালো, আমার জন্য কোনো ভালো ব্যবহারও দেখিনি, মানে কখনো আমার সাথে ভালো ব্যবহারও করেনি সে। আমাদের বাসায় কাজ করতো, কাজের মহিলা কাজ করতো। ও একদিন আমাদের গ্রামের বাড়ি, আমাদের গ্রামের বাড়িতে আবার মাটির বাড়ি আছে, আমার দাদু বাড়ি মাটির বাড়ি। তো ও আবার ওই মাটির বাড়ি দেখতে আসা খুব শখ। তো ওকে আমাদের দাদি বাড়িতে একবার বেড়াতে নিয়ে আসা হয়েছে, তখন ও দেখছে কাজের মহিলাটা যে আমাকে প্রচুর মারধর করে আম্মু। আমি তো ছোটো মানুষ, আমি তো ওভাবে বলতে পারি না কাউকে। আমি যখন আব্বুকে বলে দিতাম, আব্বু আম্মুকে মারতো, আম্মু আবার আমাকে মারতো যখন আব্বু চলে যাইতো। এরকমই চলতে থাকতো, আমি ভয়ে ভয়ে কাউকে কিছু বলতে পারতাম না। তো ওই মহিলাটা বলে দিয়েছিল আমার দাদিকে যে আন্টি আপনার নাতনিকে যেতে দিয়েন না, ওকে প্রচুর মারধর করে, আমার খুব কষ্ট লাগে, আমি কিছু বলতে পারি না, খুব কষ্ট দেয় মেয়েটাকে। ওটা আবার আম্মু শুনে ফেলে ওইখানে ওই মহিলাকে ধরে কি মায়ের, আমাকে ধরে নিয়ে গেল, কিরে তোরে আমি মারি, আমাকে এভাবে জিজ্ঞাসা করছে। তা আমি তো ভয়ে জীবনেও স্বীকার করতে পারবো না। তাই আমি বললাম যে না, আমাকে আম্মু মারে না, এরকম বললাম, এইভাবে স্বীকার করে নিত আমার থেকে। তখন আমার আব্বু আমাকে আমার দাদি বাড়ি রেখে গেল। আমার দাদি বললো যে ওখানে থাকার দরকার নেই, আমার নাতনিকে আমরা মানুষ করতে পারবো। তো আমাকে আমার দাদি বাড়ি নিয়ে এসে রাখলো। কিছুদিন পর আম্মু কাহিনী করলো, কান্নাকাটি, ক্ষমা চাচ্ছে, আবার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না, আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসবো এখন থেকে, আমাকে শেষবারের মতো সুযোগ দেওয়া, মানুষ মাত্রই ভুল। সবাই ভাবলো যে ঠিক আছে।
যদি সত্যিই তাই হয় তাহলে ঠিক আছে, ভালো হয়ে গেলেই ভালো। নিয়ে গেল, আবার যা তাই, আবার আমাকে সবাই মারধর করতো, আবার আমাকে একবার রেখে গেল। এইভাবে আমাকে কয়েকবার রেখে গেছিল। তারপর আস্তে আস্তে আম্মু আব্বুকে এমন কি যেন করেছিল, যে তাবিজ কালো জাদু বলে না, ওগুলো করেছিল। তারপর থেকে আমার বাবা আমার দাদার সাথে আর সম্পর্ক রাখেনি, দাদা দাদির সাথে কথা বলে না, এদের সাথে কথা বলা পছন্দ করে না। আমাকেও আর ওদের সাথে কথা বলতে দিত না আমার দাদা দাদির সাথে। আমার দাদা দাদি আমার জন্য খুব কান্না করতো, বিশেষ করে আমার দাদি প্রচুর কান্না করতো। আর আমার নানা নানির সাথে তো কোনো সম্পর্কই রাখেনি। তখন আম্মু তো স্কোপ পেয়ে গেছে, আমাকে ইচ্ছা মতো মারধর করতো, আমি তো কাউকে বিচারও দিতে পারবো না। আমি যখন দেখলাম আর একটু বুঝলাম যে আমি আব্বুকে বলে দিলে আব্বু আম্মুকে যখন মারধর করছে বা বকা দিচ্ছে, তখন আম্মুর আরও রাগ বেড়ে যেত, তখন আম্মু আমাকে আরও বেশি মারধর করতো। সেজন্য আমি আর কাউকে কিছু বলতাম না, মারলে আমি সব চুপচাপ সহ্য করে যেতাম। ভাইয়া যদি এমন হতো যে আমি কোনো দুষ্টামি করেছি যার কারণে আমাকে 2-4টা বেশি, মানে নিজের মা হলে আমাকে 2-4টা থাপ্পড় দিত, ও আমাকে আরও একটু বেশি মারছে। কিন্তু আসলে তা না ভাইয়া, আমাকে এত পরিমাণ টর্চার করতো, হুদাই টর্চার করতো। আমি চুপ করে বসে আছি, আমাকে আসে হুদাই মারামারি শুরু করবে, লাথি দিবে, নয়তো আমার ঘাড়ের উপর পা তুলে দিবে, বুকের উপর পা তুলে দিবে, হুদাই গলা টিপে ধরবে। এমনকি ভাইয়া আমার সাথে যে জঘন্য জঘন্য কাজগুলো করছে, আমি সেগুলো আজও পর্যন্ত কাউকে বলতে পারি নাই। কিভাবে বলবো ভাইয়া? আমাকে কি করতো জানেন ভাইয়া? ফ্লোরে থুতা ফেলতো, স্যাপ ফেলতো, ফেলে বলতো যে এগুলো চেটে খা। আমি তাই করতাম ভাইয়া, কিছু করার ছিল না আমার, আমি কাঁদতাম আর তাই করতাম ভাইয়া। আমাকে তার নিজের জুতা, সে জুয়ে জুতা ইউজ করতো, সেই জুতা আমাকে জিহ্বাদের চাটাই খাওয়াইছে ভাইয়া। কিভাবে বলতাম আমি এগুলো, মানে কাউকে বলিনি, আমি আজকে ফার্স্ট টাইম আপনাকে বলছি। আমাকে এগুলো করাইছে জানেন ভাইয়া, 1 দিন 2 দিন না, আমি সব সময় এগুলো সহ্য করে আসছি। আমার অভ্যাস হয়ে গেছিল এগুলো করতে করতে। তারপরে আস্তে আস্তে যখন আর একটু বড় হতে লাগলাম, আমার যে সৎ ভাইটা, সে আমাকে আম্মু দেখা দেখে আমাকে মারধর করতো, সেও আমাকে মারতো। বা সে যদি কোনো একটা দোষ করতো, করে যা বলতো যে আম্মু এটা বর্ষা করছে। তো আমি বলতাম, যতই বলতাম যে আম্মু আমি এটা করিনি, তবুও আমার কথা বিশ্বাস করতো না, ছেলের কথাই বিশ্বাস করতো, আমাকে মারতো। যদি ও দোষ করতো তাও আমাকে শাস্তি দিত, ওকে কিছু বলতো না। ভাইয়া আমি আপনাকে কিভাবে বলবো যে আমাকে কিভাবে কিভাবে অত্যাচার করতো ভাইয়া? আমাকে আমার জামা কাপড় খুলে দিয়ে আমার গায়ে পুরো আর মরিচ ধরে দিত, আমাকে মরিচ খাওয়াই দিত আমাকে। আমি কিভাবে বলবো ভাইয়া, আমাকে এত অত্যাচার করতো, ওগুলো মনে পড়লে আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগে যে ছি, আমি এত জঘন্য অত্যাচার সহ্য করে আসছি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন তো অনেকটা বড় হয়ে গেছি। কি বলবো ভাইয়া, আমার যে সৎ ভাই ভাই ও ক্লাস 5-এ পড়তো তখন। তখন ও টিভিতে বাজে বাজে ভিডিও দেখতো, কোথায় থেকে কি ভিডিও পাইছে না কোথা থেকে শিখছে আমি জানি না। ও আমাকে সেক্সুয়ালভাবে, মানে বাজে বাজে ইঙ্গিত দিত, বাজে বাজে কথা বলতো ওই সময়, তখন ক্লাস 5-এ পড়েও। আর আমি পড়ি ক্লাস 4-এ, আমি কখনো এগুলো বুঝি না। আমার একটা মামা ছিল, মানে আমার সৎ মামা, আম্মু আমার সৎ মায়ের ভাই, ছোট ভাই। ওই মামাটাও আমার সাথে সেক্সুয়ালভাবে খারাপ করতো। তো ক্লাস 9-এ যখন 8-এ পরীক্ষা দিলাম, 9-এ ওঠার পর একটা ছেলের সাথে আমার রিলেশন হলো। আমি স্পোর্টস করতাম, নাচ গান করতাম, মানে আমি ভালো নাচ গান করতে পারি, যার কারণে ওগুলো করতাম। ও ছেলেটাও করতো। ওই ছেলেটা হচ্ছে আমাদের এই গ্রামের চেয়ারম্যানের ছেলে, মানে তার বাবারা 3 ভাই, তারাই হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান, সভাপতি, তারপরে ইউনিয়ন পরিষদে যেগুলা কী কী যেন থাকে, ওরা সবাই মানে ওরাই রাজনীতি করে আমাদের এলাকাতে। তো ওই ছেলের সাথে আমার রিলেশন শুরু হয়ে গেল। আমি বলেছিলাম ওকে রিলেশনের ফার্স্টে যে দেখো, আমার জীবন তো আর 5টা মেয়েদের মতো সাধারণ না, আমি জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমাকে আমার নানি বাড়িতে রাখতে পারেনি তারা, তাদের কাছে আমি বিরক্ত হয়েছি, আমি আমার কাকাকির কাছে বিরক্ত হয়েছি, তারাও আমাকে ঠিকমতো দেখাশোনা করতো না। সবার কাছে বিরক্ত আমি, এমন কিছু করতে চাই না যার কারণে আমার দাদা দাদি আমার প্রতি বিরক্ত হয়ে আমাকে এখান থেকেও তাড়াই দিক। আমার আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। সবাই যদি আমাকে এইভাবে ঘৃণা করতে থাকে তাহলে আমি কোথায় যাব? আমাকে তো বাঁচতে হবে, আমি তো ছোট। আমি অনেক বুঝাইছি, হ্যাঁ ও আমাকে বলে যে না আমি তোমাকে কখনো কষ্ট দিব না, অনেক বুঝাইতো। জানেনি এই জেনারেশনের ছেলেরা কীভাবে পাম্পট্টি মারে। তো আমি গলে গেলাম, 2-3 দিন একসাথে ঘোরাফেরা করতাম, মানে একসাথে স্পোর্টস করতাম, রিহার্সেল করতাম, প্র্যাকটিস রুমে একসাথে বসে থাকতাম, আড্ডা দিতাম। আস্তে আস্তে আমাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা শুরু হয়ে গেল। আমি ওকে মন থেকে খুব ভালোবাসছিলাম। প্রথম প্রথম ও আমাকে ভালোবাসা দেখাইছিল। 2 দিন পর আমাদের রিলেশনের কিছুদিন পর ও স্কাউটে গেল। ও
ওখান থেকে 7-8 দিনের জন্য স্কাউটে গিয়েছিলো। আমি পরে স্কাউট থেকে আসার পরে আমি জানতে পারলাম যে ওখানে যে একটা রিলেশন শুরু করে দিয়েছে। তার সাথে এই 7 দিনের মধ্যে তার সাথে কিস করাও হয়ে গেছে। তো আমি ওকে এত কিছু বলি না, আমি খালি বলেছিলাম যে এগুলো করো না, আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসি। ও বলে যে আমার ভুল হয়ে গেছে, আসলে বন্ধু বান্ধবদের সাথে ছিলাম তো মানে ভুল হয়ে গেছে, মানে কী যে বুঝাইছে আমি তাই বুঝছি। তারপরে এইভাবে গেল, আমরা না ফোনে কথা বলতাম না, আমাদের শুধু দেখা হতো আর আমরা খাতার মাধ্যমে কথা বলতাম, চিঠির মাধ্যমে। আমার ফোন ছিল না, কারণ আমি চাচ্ছিলাম না যে এমন কিছু ভুল করি যার কারণে আমার পরে পস্তানো লাগে। তো আমি সাবধানে থাকার চেষ্টা করতাম। এমনিতে আমার বাসায় আমাকে কেউ ঠিক মতো সহ্য করতে পারে না। আস্তে আস্তে সবাই আমার প্রতি বিরক্ত হয়ে গেল। 2 দিন পর আমি ধরা খাই, মানে ও ধরা খায় আমার কাছে, আমি ওটা ধরে ফেলি। এই মেয়ের সাথে আজ এই মেয়ের সাথে, কালো এই মেয়ের সাথে, আর আমার কাছে ক্ষমা চায়। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর হবে না, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু আমি এমনি ফ্ল্যাট করেছি, এই সেই হ্যান ত্যান এগুলো বলতো। আমি ওকে সত্যি ভাইয়া, আমি না খুব ভালোবেসে ফেলছিলাম ওকে, জানেন? এত ভালোবেসে ফেলছি যে আমি ওকে ছাড়া কিছু বুঝতাম না ভাইয়া, কিছু বুঝতাম না। আমি বাধ্য হয়েছিলাম বাসা থেকে টাকা চুরি করে ফোন কিনেছিলাম। আমি আমার দাদির কাছ থেকে টাকা চুরি করেছিলাম, করে আমি ফোন কিনেছিলাম, একটা বাটন ফোন। ও আমাকে বলেছিল যে সম্পর্কে এইভাবে চলবে না বর্ষা, কথা বলতে হয়, যোগাযোগ রাখতে হয় ভালোবাসতে হলে। তো আমি তাই করেছি, ওর সাথে কথা বলার জন্য ফোন কিনেছি, কিনে কথা বলার চেষ্টা করছি, কথা বলছি। কিছুদিন ভালোই গেল। ও বারবার, তখন ও অ্যান্ড্রয়েড ফোন চালাইতো, আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। ফেসবুক চালাইতো, ফেসবুকে মেয়েদের সাথে কথা বলতো, আমি কথা বলতে পারতাম না। আমি শুধু মেসেজ করতাম আর ভয়েস কলে কথা বলতাম। আস্তে আস্তে এত মানে এত বাজে হয়ে গেল ছেলেটা, এত বাজে হয়ে গেছে। এই মেয়ে আমাকে, মানে আমি বারবার এই মেয়ে সেই মেয়ের সাথে ধরে ফেলি ওকে, বারবার আমাকে বলে কি, তারপরে শুরু করলো। আগে তো বলতো যে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর তারপরে কি বলে, আমি যা ইচ্ছে তাই করবো, তুই থাকলে থাক, না থাকলে না থাক। ভাই আমার বুকটা ফেটে যায় তো ভাই, আমি ওরা বলতাম দেখ আমার মা নাই, আমার বাসা থেকে কেউ আমাকে ভালোবাসে না। ভালোবাসতো, আস্তে আস্তে সবাই আমার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। যত বড় হচ্ছিস তত আমাকে সবাই বোঝা মনে করছে। আমাকে এভাবে কষ্ট দিও না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ভাইয়া ও আমাকে একটাবারও বুঝলো না, সবসময় আমাকে ইগনোর করতো, আমাকে ব্লক করে রাখতো, আমাকে ইগনোর করতো। হঠাৎ 2-3 দিন পর ব্লক খুলে দিত, দিয়ে বলতো যে আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। ভাইয়া ওর মুখের একটা সরি আমার জন্য অনেক ছিল। আমি ওকে কোনো কিছু বলতাম না যে তুমি এতদিন আমাকে কষ্ট দিয়েছো, এখন সরি কেন বলতে আসছো। ভাইয়া ও আমার থেকে যা বলতো আমি তাই শুনতাম, আমি ওর প্রতি পাগল হয়ে গেছিলাম ভাইয়া। আমার হাত, আমি আপনাকে কিছু ছবি দেবো, আমার হাত, আমার গলা, ভাই আমি একবার বিষ খাইছিলাম ওর জন্য। ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগেনি, আমাকে বাসাতেই ওয়াশ করে ফেলছিল। আমার দাদা ডক্টর তো, আমার কাকু, আমার বাবা, এরা ট্রিটমেন্টের ব্যাপারে ভালো জানে। তারপরে এগুলো যখন করলাম, বিষ খেলাম ওই ছেলেটার জন্য, তখন আমাকে বাসা থেকে জানা গেল সব কিছু। তখন আমাকে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। আমি প্রায় 2 মাসের মতো স্কুলে যাইনি, প্রাইভেটে যাইনি। তো লোকে কি বলবে এই সেই এগুলোর জন্য পরে আমাকে আবার যাওয়ার পারমিশন দিল, গেলাম। আবার আমার ওর সাথে রিলেশন শুরু হয়ে গেল ঠিক মতো। আমি ওকে বললাম যে এত বড় কাহিনী হয়ে গেল, তুমি আমাকে আর ঠকায়ও না রে, আমি তোমাকে খুব বিশ্বাস করি, অনেক ভালোবাসি তোমাকে। বললো যে আর আমি কিছু করবো না। 2 দিন পর আবার ধরা খাইলো। 2 দিন পর আবার যা তাই শুরু করে দিল, থাকলে থাক, না থাকলে না থাক, তোরে ভাল লাগে না বর্ষা, এইভাবে বলতো আমাকে। আমার বুকটা ফাটে যেত ভাইয়া। আমি যে রিলেশন করি, এগুলো বাসায় জানাজানি হয়ে আমাকে আর কেউ সহ্য করতে পারে না, সবাই বোঝা মনে করে, সবাই আমার আড়ালে, আমার নিজেরই বাড়ির লোক আমার আড়ালে আমাকে নিয়ে কথা বলে যে ভালো হবে না, ছোট, মানে জঘন্য জঘন্য কথা বলতো, কি যে বলতো ভাইয়া, অনেক গসিপ করতো নিজেদের মধ্যে, নিজের মেয়েকে নিয়েই গসিপ করতো। পাশে যে এমন একজন থাকবে যে বোঝাবে যে এটা করো না, ওটাও করো না, এইভাবে চলো না, এইভাবে চলো। আমি শুধুই আস্তে আস্তে আমার বয়ফ্রেন্ডের প্রতি আসক্ত হতেই থাকলাম, আর ওরা আন্ডারে চলে গেলাম। তারপরে আস্তে আস্তে ফোন কিনলাম, অ্যান্ড্রয়েড ফোন। তখন আমার কাছে নোটস চাইতো, আমি তাই দিতাম। ওর, আমি তো ওকে চাইতাম, আমি তোকে মন থেকে ভালোবাসতাম, সব কিছুতে ভালোবাসছিলাম আমি ওকে। ও আমাকে বলতো যে তুমি আমাকে ভালোবাসবা, যত ভালোবাসবা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি ভাবলাম সত্যি ছেড়ে যাবে না। আমি ওকে নোটস দিতাম ভাইয়া, যা চাইতো তাই দিতাম, কিন্তু আমাদের মধ্যে ওভাবে ফিজিক্যালি কোনো সম্পর্ক ছিল না, শুধু এরকমই ছিল। আমার সৎ ভাইয়া তখন আমার সাথে আর খারাপ ব্যবহার করতো না, তখন সে ভালো হয়ে গেছিলো, নিজেকে চেঞ্জ হয়ে গেছিলো কীভাবে জানি। পরে আমাকে ভালোই সাপোর্ট করতো, আমার রিলেশনের কথা জানতো, সাপোর্ট করতো। আমি ওর রিলেশনের ব্যাপারে জানতাম, আমি ওকে সাপোর্ট করতাম। ভালো একটা ফ্রেন্ডের রিলেশনশিপ হয়ে গেছিলো আমাদের ভাই বোনদের মধ্যে। তো ও, তারপর আমার ভাই আস্তে আস্তে বুঝে গেল যে আমার বয়ফ্রেন্ড ভালো না, ও আমাকে ইউজ করছে, ওর প্রয়োজনে শুধু ইউজ করছে আর কিছু না। তারপরে লেট রিপ্লাই দিলে আমাকে ব্লক করে দিত, অন্যান্য মেয়েদের সাথে সেই ফষ্টি নষ্টি করতো।
ভাই আমাকে বুঝাইতো যে বর্ষা তোমার জন্য ঠিক না, তুমি যা করেছো আর কিছু কইরো না। ভাই কি করলো জানেন, আমার বয়ফ্রেন্ডটা আমার পাসওয়ার্ডটা নিয়ে রাখতো। ও আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড ছিল সবাইকে আমার আমার পিক দিয়ে দিছে। আমি কি করব আমি কিছুই বুঝতে পারিনি। বাসায় সব জানাজানি হয়ে গেল, আমাকে আবার মারধর করলো। আমি তো ওকে ছাড়া বাঁচতেই পারছিলাম না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি তবুও ওর সাথে কথা বলতাম। একটা পর্যায়ে আসে আমি ওকে বলতাম, মিথুন তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তোমার যতগুলো রিলেশন করার আগে করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না, আমাকে প্লিজ, আমাকে ছাড়ে যেও না। আমার সাথে দয়া করে একটা বার দুইটা বার কথা বললো, প্লিজ ভালো করে কথা বলো। ও আমার সাথে কথাই বলতে চাইতো না। আবার হঠাৎ করে দু একদিন পর কথা বলতো, আমার উপরে ব্লেম দিত যে আমি নাকি এই ছেলের সাথে এই করছি, আমি নাকি ওই ছেলের সাথে এই করছি, আমার সৎ ভাইকে নিয়ে, আমার মামাকে নিয়ে বাজে বাজে কথা বলতো ভাইয়া। আমার বাসা থেকে প্রেশার পাচ্ছি, বাসা থেকে আমার বাবা আমার সাথে কথা বলে না। আমার বাবা আমার সাথে প্রায় 1.5 মাসের মতন কথা বলেনি। আমার দাদা দাদি আমার সাথে কথা বলে না, আমার ফুপু কাকুর কথা বলে না, আম্মু কথা বলে না। আম্মু তো আছেই, আম্মু আরও জঘন্য হয়ে গেল দিনে দিনে আগের মতো। তবুও আমি চুপি চুপি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার চেষ্টা করতাম, ও আমাকে ইগনোর করতো। তবুও আমি স্যাঁচড়ার মতন ওর পিছনে পড়ে ছিলাম ভাইয়া। ভাইয়া আমি শুধু একটু সুখ চাইতাম, যে আমাকে একটু খুশি দাও, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসো, আমি আর কিছু চাই না। ভাইয়া আমাকে যদি ছোটোবেলা থেকে কেউ একটু বুঝাইতো আমাকে। ভাই আমি যখন প্রথম রিলেশন করতাম, বাসায় যখন প্রথমবার জানা গেছিলো আমার রিলেশনের কথা, আমার দাদি জানা গেছিলো, আমাকে না কখনো বারণ করেনি জানেন। আমার ফুপু জানা গেছিলো, আমার ফুপু বারণ করেনি। আমার ফুপু আমাকে বলেছিল সাবধানে থাকো যেন ধরা না খাও। আমি জানি না ভাই আমি কীভাবে চলবো। আমার বয়ফ্রেন্ডের সাথে আমার আর সম্পর্ক নেই, এখনও আমাকে অত্যাচার করে জানেন ভাইয়া। আমার বয়ফ্রেন্ড আমার ফেসবুক পাসওয়ার্ড নিয়ে আমার পিক ভাইরাল করে দিয়েছিল, একবার দুইবার না ভাইয়া, অনেকবার। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতো। আমি যখন বলতাম যে তুমি আমাকে ভালোবাসো না, আমার এত বড় ক্ষতি করে দিয়েছো তুমি, আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই, আমার ফ্যামিলি কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে দেখে না, সবার কাছে আমি বোঝা, আমার সাথে এমন করো না। ও আমাকে বুঝতো না ভাইয়া। এইটুকু বিবেক ছিল না যে একটা অসহায় এতিম মেয়েটার সাথে কি করে ফেলছি আমি। আমি ওরে বোঝাইতাম যে আমার সাথে এমন করো না। আমি ওর হাত পা ধরে ক্ষমা চাইতাম যে আমাকে ক্ষমা করে দাও, আমি যদি তোমার কোনো দোষ করে থাকি, হয় আমাকে ছেড়ে চলে যাও, নয়তো আমাকে ভালোবাসো প্লিজ, একটু দয়া করো আমার প্রতি। আমার ও যে কী ছিল ভাই আমি জানি না, আমার মাথায় কী চলতো। তো আমি যে দূরে সরে যেতাম আর ও আমাকে ব্ল্যাকমেল শুরু করে দিত। আমি যদি বলতাম যে না তুমি যাই করো, আমি আর এবার কিছু করব না, তখন আমাকে ব্ল্যাকমেল করতো, আমার বাসায় প্রবলেম করে দিত, আমার বাবাকে আমার নোটস দিত, দেখেন আপনার মেয়ে কি খারাপ এই সেই। এখন জানি সবাই যে আমি খুবই বাজে মেয়ে। আমি একটু ভালোবাসা খুঁজতে যে কত বড় ভুল করে ফেলেছি ভাইয়া। আমাকে কেউ বুঝাইতো না, আমাকে বাড়ির মানুষ যদি বুঝাইতো যে এইভাবে ও কাউকে বিশ্বাস করো না, আমি কি করব ভাইয়া বলেন। কোন পরিস্থিতি থেকে কোন পরিস্থিতিতে চলে আসছি ভাইয়া। আর যদি আমার মা থাকতো ভাইয়া, হয়তো বা আমার এত কষ্ট পাইতে হইতো না ভাইয়া। আমাকে একটা উপায় বলে দিবেন যে আমি কি করব। আমি মাঝে মধ্যে ভাবি যে মরে যাব, কিন্তু আমি একবার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম ভাইয়া। যে কেমন কষ্ট সেটা আমি ফিল করেছি, এই জন্য আমার না আর সাহস হয় না মরে যাইতে। সহ্য করে যাচ্ছি দিনের পর দিন ভাইয়া, আমি পারছি না। আমি আমি আসলে জানি না আমি আপুটাকে কিভাবে সান্ত্বনা দিতে পারি। আপুটির লাইফে 3টা ধাপে কিছু ঘটনা ঘটে। তার মধ্যে প্রথম যে ট্রমাটা, এটা হচ্ছে আপুর আম্মুর আত্মহত্যা, যেটা আমার কাছে অত্যন্ত হৃদয় বিদারক লেগেছে। আমি এটা যতবার আমার মনে পড়ছে আমার শরীরে শুধুমাত্র শিহরণ দিয়ে উঠতেছে। একটা মানুষ কতটুকু কষ্ট পেলে, আমি জানি না তাদের আপুটির বাবা মায়ের মধ্যে কী নিয়ে ঝামেলা হয়েছিল বা কেন আপুটির আম্মু এমন একটি সিদ্ধান্ত নিতে গেল, আই ডোন্ট নো। জাস্ট আমি বারবার শিহরিত হয়ে যাচ্ছে এই কথা শোনা যতবার আমার মনে পড়তেছে। আল্লাহ তাআলা আন্টিকে ক্ষমা করবেন কিনা জানি না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ এরকম ভুল সিদ্ধান্ত, আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত কেউ কখনো নেবেন না, কারণ এটা কখনো সমাধান হতে পারে না। আপনি মানুষ, আপনার সমাধান করতে হবে। আপনি কেন সমস্যার সমাধান না করে আপনি কেন সরে যাওয়ার চিন্তা করবেন? এটা আপনি একজন মানুষ হিসাবে এটা আপনার মাধ্যমে মানায় না। যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। নতুন করে যাতে আর এমন কোনো ঘটনা না ঘটে, সেটার জন্য আপনারা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। যাই হোক, বলতেছিলাম আপুটির লাইফে 3টা ধাপে কিছু ঘটনা ঘটে। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে তার আম্মার আত্মহত্যা।
দ্বিতীয় ধাপে সে যখন বড় হচ্ছিল তার সৎ মায়ের কাছ থেকে কিছু টর্চার ট্রমার মাধ্যমে সে বেড়ে ওঠে। অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে সে একটা ছেলের সাথে রিলেশনশিপে যায় এবং সেখান থেকে কিছু ট্রমা নেয়। এরপর সে যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে সেটা হচ্ছে আত্মহত্যা। তার মা যেটা করেছিল সেটা সে আবারও করতে যাচ্ছে এবং সেজন্য আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া এই সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য কি সঠিক হবে কিনা। আমি আপু আপনাকে অনুরোধ করব, আপনি জাস্ট আমার কথাটা একটু শোনেন। আপনি আমার জাস্ট কথাটা শোনেন, এরপরে যদি আপনার কাছে মনে হয় আপনার সেই সিদ্ধান্তটা ঠিক, ওকে ফাইন, আপনি নিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনি আমার কাছ থেকে একটা পরামর্শ চেয়েছেন, আমি আপনাকে যে পরামর্শ দিব এটা লজিক্যালি এবং সব দিক থেকে আপনার জন্য বেটার হবে, তাহলে আপনি আমার পরামর্শটা মানার চেষ্টা করবেন। আমি জানি যে বাবা মা ছাড়া একজন সন্তানের জীবন কতটা অসহায়, কতটা দুর্বিষহ আমি ফিল করতে পারি, কারণ আমারও বাবা নেই। বাবা মায়ের সাপোর্ট ছাড়া একজন সন্তানের জীবন মাঝ সমুদ্রে একজন দিকহারা নাবিকের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। আপুটির ঘটনাটা শুনে আমি যেটা উপলব্ধি করতে পারতেছি, তার লাইফে সবচেয়ে বেশি যে বিষয়টা প্রভাব ফেলেছে সেটা হচ্ছে তার মায়ের আত্মহত্যা। এবং এই আত্মহত্যা যে বিষয়টা, এই বিষয়টা তার মাথার মধ্যে এমনভাবে ঢুকেছে, সেই ট্রমাটার কোনোভাবেই বের করতে পারতেছে না। তার কাছে শুধুমাত্র মনে হচ্ছে আমাকে কেউ কখনো ভালোবাসেনি, যেহেতু আমার মা নেই, আমার বাবা আমাকে সেভাবে স্নেহ করেনি, সো আমাকে কেউ কখনো সেভাবে ভালো চোখে দেখেনি, শুধুমাত্র আঘাত করেছে, আঘাত দিয়ে কথা বলেছে। আমার মা আত্মহত্যা করেছে, এমনভাবে কষ্ট পেয়েছে, আমিও হয়তোবা সেরকম কষ্টই পাচ্ছি। সে এই বিষয়টাকে, যেই কষ্ট, এই ট্রমাটাকে তার লাইফে অতপ্রতভাবে জড়িয়ে নিয়েছে। না, এটার জন্য আমি কোনোভাবেই তার দোষ দেব না। এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে তার ফ্যামিলি, তার বাবা মা এবং তার পরিবারের প্রপার গাইড এবং প্রপার স্নেহ ভালোবাসা থাকলে আজকে এই মেয়েটার অবস্থান এখানে আসতো না এবং আমাকে কখনো প্রশ্ন করতো না, ভাইয়া আমার আত্মহত্যা করাটা সঠিক সিদ্ধান্ত হবে কিনা। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, আপনারা কেউ কি কখনো চিন্তা করতে পারেন যে একজন মানুষ ফ্লোরে থুতু ফেললো এবং আপনাকে বলল যে এই থুতুটা আপনি জিহ্বা দিয়ে চেটে তুলবেন এবং আপনার এটা তুলতে হবে, এবং আপনি সেটা করতেছেন, পালন করতেছেন। আপনি নিজের জিহ্বা দিয়ে আরেকজনের ফেলা থুতু চেটে তুলতেছেন। জাস্ট আই এম স্পিচলেস। মানুষ কিভাবে এতটা পরিমাণে নিকৃষ্ট হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। মেয়েটা আমাকে কিছু ছবি পাঠিয়েছে, হাত কেটে রক্তাক্ত করা, গলা কেটে রক্তাক্ত করা। একটা মানুষ কোন লেভেলের ট্রমাটাইজ হলে এই ধরনের কাজগুলো করতে পারে একটু আপনি কল্পনা করেন। এর পাশাপাশি সে বলছিল যে তার সৎ ভাইয়ের কাছ থেকে সে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার এবং তার সম্পর্কে একজন মামার কাছ থেকে সেক্সুয়াল অ্যাবিউজের শিকার। আমি এটাতে একটু স্বাভাবিকভাবে নিচ্ছি, কেন জানেন? কারণ সে যেটা বলল তার সৎ ভাইয়ের কাছ থেকে অ্যাবিউজের শিকার, আসলে তখন তো তারা দুজনেই ছোট এবং দুজনেই এই শারীরিক প্রক্রিয়া সম্পর্কে তারা দুজনের কেউ সেভাবে জানতো না। তার ভাই হয়তোবা টেলিভিশনে যে ভিডিওগুলো দেখতো সেটা দেখে যতটুকু সে বুঝেছে সে অনুযায়ী প্রভাব বিস্তার হয়েছে তার উপরে, সে সেইভাবে আচরণটা করেছে। সো এটা অনেকটা নর্মাল হলেও কারো কারো ক্ষেত্রে এটা ট্রমার কারণ হতেই পারে। এবং মেয়েটি যেহেতু ছোটোবেলা থেকে অনেক ধরনের ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছে, সেক্ষেত্রে তার মামা যদি তাকে কোলেও নেয়, তার কাছে মনে হবে যে আমার মামা হয়তো আমাকে ব্যাড টাচ করতেছে। সো আমি এই বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না। এরপরে থার্ড যে বিষয়টা, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে তার রিলেশনশিপে যাওয়া। রিলেশনশিপে মেয়েদের ক্ষেত্রে কমন একটা সমস্যা হলো মেয়েরা এমন ছেলেদের প্রতি অ্যাডিক্টেড হয় যে ছেলেটা রিলেশনশিপ নিয়ে কখনো সিরিয়াসই না। এটা হচ্ছে মেয়েদের কমন সমস্যা, এটা জেনেটিক সমস্যাও বলতে পারেন। অনেক মেয়ে হয়তো বা আমার সাথে এগ্রি নাও করতে পারে, তবে স্যাড বাট ট্রু হলো মেয়েরা বেশিরভাগ সময়ই প্লে বয়ের প্রতি অ্যাডিক্টেড হয়। ওই মেয়েটা জানে যে এই ছেলে আমাকে বিয়ে করবে না, এই ছেলে আমাকে জাস্ট ঘোরাচ্ছে, তার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, সে অনেকগুলো মেয়ের সাথে হ্যাং আউট করে, অনেকগুলো মেয়ের সাথে কথা বলে, তারপরেও এই মেয়েগুলা ওই ছেলের প্রতি অ্যাডিক্টেড হয়ে থাকবে এবং ওই ছেলের জন্যই লয়াল থাকবে।
বাট অনেক ভদ্র লয়াল একটা ছেলে যদি ওই মেয়েকে প্রপোজ করে, এই মেয়ে কখনোই সেই ছেলেকে পাত্তা দিবে না। এটা মূলত মেয়েদের জেনেটিক সমস্যাই। যাই হোক আপু, আমাকে ট্রাস্ট করেন, এই ছেলে আপনাকে কোনোদিন বিয়ে করবে না। আর যদি আপনি কোনোভাবে এই ছেলেকে বিয়ে করেনও, আপনি কোনোদিন এই ছেলের সাথে সুখী হতে পারবেন না। আপনার সারাটা জীবন যাবে এইটা দেখতে দেখতে যে আপনার হাজব্যান্ড আপনি থাকা অবস্থায় অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করতেছে। ট্রাস্ট মি, এটাই হবে। সো আপনার তো এখন শুকরিয়া আদায় করা উচিত যে আপনার এই সিচুয়েশনে যাওয়ার আগেই, এই মুহূর্তগুলো দেখার আগেই আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিয়েছে এই ছেলেটা আপনার জন্য পারফেক্ট না। আমি বুঝতে পেরেছি আপনি ভালোবেসে ফেলেছেন অ্যান্ড এখন আপনি মুভ অন করতে পারতেছেন না। আচ্ছা, আমি যেটা আপনাকে সাজেশন দিব, মুভ অন করার সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে অ্যাকসেপ্টেড। আপনি মেনে নেন, আপনি অ্যাকসেপ্ট করে নেন আপনার সাথে যা কিছু ঘটেছে। আপনার কোনো তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আপনি সময় নেন, আপনার সময় লাগুক, কোনো সমস্যা নেই। তবে আপনার মেনে নিতে হবে যে এই ছেলে আপনার জন্য পারফেক্ট নয়। আপনার মাথার মধ্যে আনতে হবে এই ছেলের থেকে বেটার একটা মানুষ আপনি ভবিষ্যতে ডিজার্ভ করেন। সো আপনি যখন এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, শুধুমাত্র তখনই আপনি মুভ অন করতে পারবেন। আপনার মেন্টাল হেলথ যতটুকু ডিস্ট্রয় হওয়ার কথা ছিল ততটুকু হয়ে গেছে। আপনার সম্মান যতটুকু যাওয়ার কথা ছিল ততটুকু চলে গেছে। এখন আর এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। যদি আপনি ধারণা করেন যে আপনি মুভ অন করার পরে আপনার অতীতে দেওয়া কিছু পিকচারগুলো সে ভাইরাল করে দিতে পারে, তাহলে আপনি ডিরেক্ট তার নামে মামলা দিয়ে দিন। এখানে দয়া দেখানোর কোনো ওয়ে নাই। আপনি ডিরেক্ট মামলা দিয়ে দিন এবং আপনি মুভ অন করুন। আপনি এই ছেলের থেকেও বেটার কাউকে ডিজার্ভ করেন। দেখুন, আমি আবারও বলতেছি, আত্মহত্যা কখনোই সমাধান নয়। আপনাকে সমাধান করতে হবে, আপনি একজন মানুষ, আপনার বেঁচে থাকতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আল্লাহ তাআলা যেন আপনাকে সবসময় হেফাজত করেন। আজকের ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই আপুর গল্প নিয়ে, এই আপুটিকে নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার কমেন্ট থেকে এই আপুর মতো সিচুয়েশনে অন্য যারা আছে তারাও হয়তোবা অনেকটা উপকৃত হতে পারে আপনার কমেন্ট দেখে, আপনার কাছ থেকে আপনার কমেন্টের মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ঘটনা, নতুন কোনো গল্প নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।